লেখক কুম্ভকর্ণের রাজধানী এক্সপ্রেস। আগস্টের শেষ মানে পচা ভাদ্র। শহর জুড়ে গুমোট গরম আর ঝিরঝির বৃষ্টির যুগলবন্দি। এসি গাড়ি থেকে নেমে ঝাপসা চশমাটা পরিষ্কার করতে করতে হিরেশ দেখল শিয়ালদহ মেইন লেখা নিয়নটা তখনও জ্বলেনি। তবে লাগোয়া ঘড়িটার ঘন্টার মিনিটের মাঝের দুটো বিন্দু দপদপ করে চলেছে। ট্রেন ছাড়তে এখনও 1 ঘন্টা বাকি। শেষ কবে শিয়ালদহ স্টেশনে এসেছিল মনে করতে পারল না হিরেশ। নামি কোম্পানির সেলস ডাইরেক্টর, বছর 50-এর ছুঁই ছুঁই হিরেশ সেন অফিসের ট্যুরগুলো সেই ফ্লাইটেই সেরে নেয়। তবে এবারে দিল্লিতে মিটিংয়ের ডাকটা হঠাৎ আসে আর ডাইনামিক ফ্লাইট ফেয়ারের দৌলতে ভাড়াটা আগেই আকাশ ছুঁয়েছে। হিরেশ অনেক নিজের উদ্যোগে রাজধানীর টিকিটটা নিল। ট্রেনে একটু বিশ্রামও হবে আর হবে নিজের সাথে কথা বলা। কতদিন নিজের সাথে কথা বলেনি হিরেশ। ট্রলি ব্যাগটা ঠেলে স্টেশনে ঢুকল হিরেশ। এখনও শুরু হয়নি বনগাঁ বা রানাঘাট লোকালের সেই বিখ্যাত ভিড়। তবে স্টেশনটা পুরো পাল্টে গেছে। সাবওয়ে, নানান ব্যাংকের এটিএম, খাবারের দোকান, কনসুম সব কিছু নিয়ে বদলে গেছে শিয়ালদা। বই স্টল থেকে একটা পূজাবার্ষিকী কিনল সে। সেই ছোটবেলার অভ্যেস, দূরপাল্লার ট্রেনে ওঠার আগে একটা বই চাই। বইটির উপরে বাংলার সালটা লেখা আছে। মনে মনে হিসাব করতে থাকলো সে, এটা বাংলার কোন বছর যেন। শোন হিরু, বইয়ের বার্থ সার্টিফিকেট থাকে না। তুই যেদিন পড়বি সেদিনই তোর কাছে তার জন্মদিন। নিজের বাবার কথাটা মনে পড়ল হিরেশের। সেবার দার্জিলিং যাবার সময় বাবা 2 বছর পুরনো পূজাবার্ষিকী কিনে ফেলেছিল। মা ধরে ফেলতে বাবা ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে হঠাৎই কথাগুলো বলেছিল। কথাটা শুনে মা তার পুরো থমকে যায়। মনে মনে হাসল হিরেশ। তারপর ট্রলিটা টানতে টানতে নিজের কামরা কাছে এসে দাঁড়ালো সে। ট্রেনের গায়ে সাঁটানো লিস্টে নিজের নামটা দেখে নিল হিরেশ। পুরানো অভ্যেস, তবে সময়ের টানে পুরানো বদ অভ্যেসটা সে কাটিয়ে উঠেছে। কলেজের বন্ধুদের সাথে বেড়াতে যাবার সময় পুরো কামরায় 16 থেকে 30 বছর বয়সী মেয়েদের সিট নাম্বার মুখস্থ থাকতো তার। এখন অবশ্য কোম্পানির গত 2 বছরের সেলস ডেটা কিংবা গ্রোথ রেটটা তার মুখস্থ। যাই হোক, নিজের সিটটা খুঁজে নিয়ে গুছিয়ে বসল হিরেশ। এসি ফার্স্ট ক্লাস কামরার ঘরের মধ্যের ঘরে 4 জনের দলে সে এখন একা। রাজধানী এক্সপ্রেসে শিয়ালদা ছাড়ল ঘড়ি ধরে। ওয়াশরুমে গিয়ে নিজেকে পাল্টে নিল হিরেশ। ফিরে এসে ল্যাপটপ সমেত ট্রলি ব্যাগটা সে চালান করে দিল সিটের নিচে। মোবাইলের ডেটাটা অফ করে অফিসের মেইলের টুংটাং জলতরঙ্গটাও বন্ধ করে দিল। মনে মনে বলল, যা, আজ তোদের সব ছুটি দিলাম। আমি তাই হব আগে যা ছিলাম। জানলার ঘষা কাচের মধ্য দিয়ে বাইরের জগতের পিছিয়ে যাওয়া দেখতে দেখতে পুরানো হিসেবগুলো যেন মেলাতে চাইছে হিরেশ। কিছুক্ষণ পর নতুন বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল হিরেশ। কতক্ষণ সে ঘুমিয়েছে তার হিসেব জানলার বাইরের পেছনের দিকে ছুটে চলা মাঠ, জনপদ বা নাম না জানা স্টেশন কেউ রাখেনি। ঘুমটা ভাঙল তার এক অদ্ভুত চেনা গন্ধে অনেক দিন বাদে। সামনের ট্রেটাতে একটা মহিলা, ভ্যানিটি ব্যাগ আর সুটকেসটা তখনও উল্টো দিকের সিটের ওপর রাখা। হিরেশ ভাবল, দুর্গাপুর তাহলে কি ক্রস করে গেছে? কৌতূহল যেন আর সইছে না তার। এক মাঝবয়সী ভদ্রমহিলা এসে দাঁড়ালো সামনে। রুকু! বিস্ময়ে হিরেশ বাকরুদ্ধ। পৃথিবীটা যেন উল্টো ঘুরছে। সময়টা যেন হিরেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। মধ্যম গ্রাম, তার রাঙা দাদার বিয়ে, আদ্রা স্টেশনের বোকারো এক্সপ্রেস, কামাল গাজী বাইপাসের ধারে বৃষ্টির নোনতা জলে। স্যার, আপনার স্ন্যাক্সটা। রেলের লোকটি ডাকে হিরেশ বর্তমানে ফিরে এলো। কড়ির প্লেটে সাজানো কর্নফ্লেক্স, 2টো বিস্কুট, সঙ্গে একটা ফ্ল্যাক্সে দুধ। দুধটা গরম আছে? হিরেশ জিজ্ঞাসা করল। হ্যাঁ স্যার, তবু একবার চেক করে নিন। স্যার, ডিনারে ভেজ না নন ভেজ?
হেসে বলল ছেলেটি। ননভেজ। বিস্কুটের প্যাকেটটা খুলতে খুলতে বলল কথাগুলো। তারপর দুধের উষ্ণতাটা মেপে নিল হিরেশ। ম্যাডাম, আপনাকে ধানবাদ অবধি ওয়েট করতে হবে, তারপর হয়তো সিট চেঞ্জ করা যাবে। তাহলে আপনার ডিনারটা নয় এখানে। রূপসার সম্মতি পেয়ে ছেলেটি একটু হেসে চলে গেল। ছেলেটি চলে যাবার পর কামরায় শীত নামল। তবে এই শীতলতা এসি হাওয়ার জন্য কম, সম্পর্কের টানেই বেশি। অভিমানের পাহাড়ে উষ্ণতা খোঁজা এক বৃথা চেষ্টা। আর চোখে রূপসাকে দেখে চলেছে হিতেশ। হলুদ সালোয়ারে বেশ মানিয়েছে রূপসাকে। বয়সের সঙ্গে সঙ্গে চশমার ফ্রেম কিংবা সাদা চুল সবই রুটিন মেনে এসেছে। আপনি কিছু বলবেন? রূপসার কথায় যেন প্রশ্নটা কম, অভিমান বেশি। রূপসার আপনি সম্বোধনটা তীব্রভাবে বিঁধল হিরেশকে। আর মনের প্রশ্নগুলো প্রশ্নের ভিড়ে যেন হারিয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে হিরেশ বলল, কেমন আছো রুকু? বাড়ির সবাই কেমন আছে? মা ভালো আছে, বাবা বছর 2 হলো মারা গেছেন। রূপসা ব্যাগটা থেকে একটা বই নিয়ে বসল। ও সরি, আর তুমি কেমন আছো রুকু? কতদিন পর দেখা হলো বলো তো? হিরেশের প্রশ্নে মুচকি হেসে বলল, সে হিসাব তো রাখিনি, অঙ্কে আমি বরাবরই কাঁচা। আসানসোল আসছে। হিরেশ চুপ করে গেল। রূপসার ফোনটা বেজে উঠল। ট্রেনের সময় আর কিছু প্রাসঙ্গিক কুশল বিনিময় করে ফোনটা রাখল রূপসা। মাসিমা কেমন আছেন? হিরেশের কাছে যেন প্রশ্ন একটু অপ্রত্যাশিত, একটু সাবধানে উত্তর দিল। মা চলে গেলেন গত বছর, আর বাবা গেলেন প্রায় 5 বছর। খারাপ লাগলো। মেসোমশাইয়ের ব্যাপার আমায় বর্দি বলেছিল, তাই আর জিজ্ঞাসা করিনি। কঠিনভাবে কথাগুলো বলল রূপসা। হিরেশ একটু অবাক হয়ে বলল, রাঙা বৌদি কেমন আছে? আর রাঙা বৌদিকে কে বলল? ভালো আছে, ওর সাথে শুভদার দেখা হয়েছিল কোনো এক এয়ারপোর্টে। রূপসা জানলার দিকে তাকিয়ে বলল, কই রাঙাদা তো কিছু বলেনি কোনো দিন? অবাক হয়ে বলল হিরেশ, নিজেকে এত গুরুত্ব দেন কেন? কে তার ডিভোর্সি স্ত্রীর সাথে এয়ারপোর্টে লাউঞ্জ বসে বিয়ার খাবে সেটাও আপনাকে জানাতে হবে? রূপসার কথাগুলোর মধ্যে শ্লেষ বেশি। প্রসঙ্গটা হিরেশের জন্য সুখকর নয়। প্রসঙ্গ পাল্টানোর জন্য সে বলল, তুমি এখন কোন কলেজে আছো? আর দিল্লি যাচ্ছ কোনো বিশেষ কারণে? রূপসা কিছুই উত্তর দিল না। রুকু? রূপসা আর কিছু বলার সুযোগ দিল না, সপাটে বলল, ওসব শুনে আপনার কি হবে? আর ভগবান মুখ দিয়েছেন কথা না বলার জন্য। ছেলেটি ডিনার নিয়ে ঢুকল। কড়ির প্লেটে সাজিয়ে দিয়ে গেল খাবারগুলো। রূপসা তার ব্যাগ থেকে একটা টাপারওয়্যারের কৌটো বার করল। খাবেন নাকি? তালক্ষীর ছিল। রূপসার প্রশ্নে যেন হিরেশ একটু স্বস্তি পেল। দাও, কতদিন পর এসব জুটল। মনে আছে রুকু, তখন আমার অফিস সল্ট লেকে, আর তুমি পড়তে যেতে লাবণীতে। একসাথে ফিরতাম সপ্তাহে 1 দিন। এক সন্ধ্যায় ফেরার সময় ট্যাক্সির মধ্যে তুমি আমায় খাওয়ালে তালক্ষীর, তোমার ভারী পছন্দের জিনিস। তবু তুমি একসাথে খাবে বলে রেখে দিয়েছিলে। হিরেশকে থামিয়ে রূপসা বলল, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত তারাই ইতিহাস নিয়ে টানাটানি করে। কি হবে ওসব ভেবে? ধানবাদ পরেই আমি হয়তো অন্য জায়গায় চলে যাব। বারংবার আঘাতে হিরেশ যেন বিধ্বস্ত। সে বুঝতেই পারছে রূপসা এখনও অতীতটাকে ভুলতে পারেনি। চুপ করে গেল হিরেশ। এবারে নীরবতা ভাঙল রেলের ছেলেটি। ম্যাডাম, আপনার সিট পাওয়া গেল না, সরি। ছেলেটা বেরিয়ে যেতেই রূপসা হিরেশের দিকে তাকিয়ে বলল, খুব মজা হচ্ছে না? প্রাক্তন প্রেমিকার সাথে রাজধানীতে রাতে মস্তি করবেন, তাই তো? রূপসার অতর্কিত আক্রমণে হিরেশ বেশ বেসামাল হয়ে বলল, রুকু, কি যাতা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কথাটা শুনে দপ করে জ্বলে উঠল রূপসা। তুমি কোনোদিনই কিছু বোঝোনি। একটা 15 বছরের মেয়ে বাসর রাতের পর বরের জুতো না লুকিয়ে কেন তার ভাই জুতো লোকায়, সেটাও তুমি বুঝতে পারোনি। হিরেশ মনে মনে হাসল। তখন হিরেশ সদ্য কলেজ থেকে পাশ করে বেরিয়েছে। একটা ছোট চাকরিও জুটেছে তার। ল্যাংটো চারমিনার থেকে গোল্ড ফ্লেকে প্রমোশন হয়েছে। হিরেশ তখন টপ অফ দ্য ওয়ার্ল্ড। এমন চরম সময় শুভঙ্কর মানে হিরেশের প্রিয় বিস্তুত দাদা রাঙাদার বিয়ে। মধ্যমগ্রাম তখনও মফস্বল শহর ছিল।
দুবারের পাকা দেখার প্লেটে তখনও সিঙাড়া, আম, মিষ্টি আর সব শেষে কোল্ড ড্রিঙ্কস মাতিয়ে দিত। রাঙাদার পিস্তুতো মাস্তুতো মিলিয়ে 5-5টা শালি শুনে হিরেশের মনটা পুরো শরতের আকাশ। বিয়ের দিন বরের গাড়িতে ছিল হিরেশ। তার উপর দায়িত্ব ছিল রাঙাদার প্রতি তীক্ষ্ণ নজর রাখা। 5 শালি যাতে কোনো মতেই বাসর রাতে তাদের হারাতে না পারে। রূপসা পরেছিল মেরুন রঙের বেনারসি, মাথায় খোপায় বেলফুলের মালা, লাল লিপস্টিকের রং, ঠোঁট দুটো যেন লাল রঙের অপরাজিতা। এই যে বরের ভাই, আপনার চা না কফি? কথাগুলোতে যেন হিরেশের কানে কেউ যেন মধু ঢেলে দিল। তবু এক ছদ্ম রুক্ষ ভাব দেখিয়ে বলল, কফি? তবে বরের ভাইয়ের একটা নামও আছে বুঝলেন। আমি হিরেশ, আপনি? আমি কনের বোনের নাম রূপসা। কফি দিয়ে হাসতে হাসতে চলে গেল মেয়েটা। তারপর বরের জুতো চুরির পৌনপণিক প্রচেষ্টা ব্যর্থ করে হিরেশ তখন রাঙাদার শালিকুরের 1 নম্বর ভিলেন। কনের পিড়ির 7 পাক ঘোড়ার সংখ্যা ভেস্তে দেওয়া হোক কিংবা মালা বদলের সময় রাঙাদাকে উপরে তুলে ধরে হিরেশ তখন বরপক্ষের হিরো। বরযাত্রীরা চলে গেছে। শেষ ব্যাচ শুভঙ্কর, রূপা, সঙ্গে রূপসা, হিরেশ এক টেবিলে। রাঙাদা, রান্না তো দারুণ হয়েছে, কিন্তু খাবারগুলো লিপস্টিক মাখিয়ে খেলে মনে হয় আরও ভালো লাগতো। হিরেশের কথায় রূপা রূপসার দিকে তাকিয়ে হাসতে লাগলো। এ বাবা রুকু, তোর দাঁতগুলোতে লিপস্টিক ভর্তি হয়ে গেছে। হাসি একটা সংক্রামক ব্যাধি। একটা সামান্য কথায় হাসি রোল উঠল। হিরেশ বুঝতে পারল উল্টো দিকে বসা মেয়েটি লজ্জায় লাল হয়ে গেছে। রূপসার চোখের কোণের চিকচিক ভাবটাও তার নজর এড়িয়ে যায়নি। বাসরের আগে হিরেশ দেখল রূপসা একা দাঁড়িয়ে আছে। সিগারেটটা ধরিয়ে তার কাছে গিয়ে বলল, রুকু, কিছু মনে করো না, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন হয়ে যাবে। রূপসা শুধু বলল, শুনুন, আমি চাই না কোনো বাইরের লোক আমার ডাক নাম ধরে ডাকে। আমার নাম রূপসা। কথাটাতে বাসর রাতটা কিছুটা ম্লান হয়ে গেল হিরেশের। তবু চলল হাসি, ঠাট্টা, গান। পরের দিন সকালে বাড়ির মেয়ের বিদায়ে পরিবেশ থমথমে এবং বর আর তার ভাইয়ের জুতোর একটা পার্টি করে মিসিং। বরের জুতো মিসিংটা স্বাভাবিক হলেও এই প্রথম মনে হয় বরের ভাইয়ের জুতো মিসিংয়ের ঘটনা ঘটল। শালিদের টাকা দিয়ে বরের জুতো উদ্ধার হলেও বরের ভাইয়ের জুতো নিখোঁজ রইল। হিরেশ 1 পাটি জুতো নিয়ে বাড়ি ফিরল। জুতোটি উদ্ধার হলো বৌভাতের দিন। একটা সুন্দর বাক্সের ভেতরে, সঙ্গে 2-4 কলম লেখা। যে নিজের জুতো সামলাতে পারে না তার অন্যের ঠোঁটের দিকে নজর না দেওয়াই ভালো। সেদিনের সেই ব্যবহারের জন্য ক্ষমা করবেন, পারলে যোগাযোগ রাখবেন। রুকু। বাসন্তী রঙের শাড়িতে রূপসাকে সত্যি খুব উজ্জ্বল লাগছিল। আলো জ্বললে তোমার অসুবিধা হবে না তো? রূপসা ডাকে হিতেশের ঘোর কাটল। তারপর হিতেশ স্বাভাবিকভাবে বলল, না না, আমার কোনো অসুবিধা নেই। রূপসা একটা বই নিয়ে বসে পড়ল। বোঝাই যাচ্ছে বইয়ের উপর তার মন নেই। ওদিকে হিরেশও তার কেনা বইটির পাতাগুলো উল্টে যাচ্ছে। আমাদের সাথে কেন এমন হয় রুকু? এই তো এত বছর তো তোমায় ছাড়া বেঁচে ছিলাম, কেন আবার দেখা হলো রুকু? হয়তো সময়ের কাছে এখনো শাস্তি বাকি আছে। হিতেশদা বিয়ে করলে না কেন? নরম গলায় বলল রূপসা। জানি না, হয়তো যোগ্য ছিলাম না। তুমিও তো করেছি তো। উত্তর শুনে হিরেশ যেন দমে গেল। তারপর শুকনো গলায় বলল, রাঙাদা কি আমায় মিথ্যে কথা বলল? জোরে একটু শ্বাস ছেড়ে রূপসা বলল, শুভদা তোমায় খুব ভালোবাসে হিরেশদা। তুমি কষ্ট পাবে বলে হয়তো তোমায় মিথ্যা বলেছে। দুজনেই চুপ করে গেল। রাত গাঢ় হচ্ছে, সঙ্গে ট্রেনের গতিও বাড়ছে। ভয় পেলে নাকি হিরেশদা? না না, ভয় পাবো কেন? হয়তো ভাবছ তোমার প্রাক্তন প্রেমিকার স্বামী যদি জানতে পারে তার স্ত্রী তার পুরনো প্রেমিকের সাথে রাত কাটাচ্ছে, তাহলে সে কি ভাববে? ভয় নেই, সে ওরকম মানুষ নয়। শুকনো হেসে হিরেশ বলল, না না, তা কেন ভাববো? তবে কি করেন? রূপসা হেসে বলল, ছাড়ো না ও সব সংসারের কথা। মুগ্ধভাবে হিরেশ রূপসার হাসিটা দেখল। অনেকদিন পরে এই হাসি মনটাকে মুগ্ধ করে, ঠিক যেমন সারাদিনের প্রখর রোদের পর সন্ধ্যার কালবৈশাখীর সোদা গন্ধটা। তবে রূপসার মনের কিনারা আজও খুঁজে পায়নি। এই রাগ, এই অনুরাগ সবে যেন গুলিয়ে যায় হিরেশ। জিজ্ঞাসা করলে রূপসা হেসে বলতো, পুরুষ মানুষের অনুভূতিগুলো খুবই স্থূল।
তোমরাই তো বলো পালোয়ানদের অনুভূতিগুলো একটু কম। তোমরাও মেয়েদের তুলনায় পালোয়ান, তাই তোমাদের অনুভূতিগুলো পালিয়েছে। তুমি এত কি ভাবো বলো তো? রূপসা বলল, না তেমন কিছু নয়। রুকু, তোমার মনে আছে আমরা একসাথে আদ্রা থেকে এমনভাবে রাতে ফিরেছিলাম? মনে থাকবে না? তুমি মনে হয় অফিসের কাজ সেরে বোকারো এক্সপ্রেস ফিরছিলে, আর আমি কলেজের ট্যুর থেকে রাতের চক্রধরপুর এক্সপ্রেসে ফিরছিলাম। আদ্রায় আমি তোমার কামরায় চলে আসি। রূপসা বলল, তুমি মনে হয় পুরুলিয়ায় গিয়েছিলে সেবার, আমার জন্য মিষ্টি এনেছিলে। একদম, তোমার জন্য এনেছিলাম পুরুলিয়ার মোহনের মিষ্টি। তুমি সেবারও কিছু বোঝনি। কোনটা বলো তো? 20 বছরের একটা মেয়ে কলেজের সবাইকে বোকা বানিয়ে তোমার সাথে রাত 10টা থেকে ভোর 5টা অবধি একটা বার্থে ছিল, শুধু সারা রাত গল্প বা গালে চুমু খাবার জন্য নয়, ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাবার জন্য। শেষের কথাগুলোতে হিরেশ একটু চমকে উঠল। সত্যি সে রূপসাকে সেদিন বুঝতে পারিনি। আমাকে নির্লজ্জ ভাবছ? ভাবো, আমার তাতে কিছু যায় আসে না। আমি এখন দারুণ আছি, আর তোমার অবস্থা দেখো। যার জন্য এত কিছু করলে তারাই এখন বেপাত্তা। তুমি ডাহা ফেল হিরেশ সেন। চলো, গুড নাইট। আলোটা নেভাতে পারো। তোমার হেরো মুখটা দেখলাম, এটাই শান্তি। ও হ্যাঁ, কাল সকালে দিল্লিতে নেমে হ্যাংলার মতন আমাদের সংসারে ঢোকার চেষ্টা করো না প্লিজ। একটানা কথাগুলো বলে রূপসা নিজের বার্থে শুয়ে পড়ল। প্রচণ্ড রাগ হচ্ছে হিরেশের। আজ সে চরম অপমানিত, কিন্তু হিরেশের অবস্থা পিতামহ ভীষ্মের মতন হাজার তীরে বিদ্ধ হয়েও তার কিছু বলার নেই। তার যেন ইচ্ছা মৃত্যু। বাইরে জানলার বাইরে কিছু বোঝা যাচ্ছে না, শুধু যেন অন্ধকারটা পেছনের দিকে ছুটে যাচ্ছে। সেই অন্ধকার তাকে পিছিয়ে নিয়ে গেল বছর 25 পেছনে। জুলাই মাস, ভরা বর্ষা কলকাতায়। হিরেশের দাড়িটা তার রুক্ষতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে। আনন্দ মেলার সামনে দাঁড়িয়ে পরপর 2টো সিগারেট শেষ করল। রূপসা এলো বেশ কিছুক্ষণ বাদে। তারও চুলগুলো এলোমেলো, অযত্ন অনাদরে রুক্ষ, চোখ দুটো ভারী, যেন বেশ খানিকটা ঘুমের জন্য কাতর। চলো কোথাও বসা যাক, রূপসা বলল। সেই ভালো, তবে আমি কিছু খাবো না রুকু। আমারও খাবার ইচ্ছে নেই, কিছু অর্ডার তো দিতেই হবে। দুজনে গিয়ে বসলো গড়িয়াহাটের শঙ্কর কেবিনে। কিছুক্ষণ সব চুপচাপ। হিরেশি কথাগুলো শুরু করলো। দেখো রুকু, আমার মনে হয় এই সম্পর্কের এখানেই ইতি টানা উচিত। কেন? বর্দি শুভদা ডিভোর্স নিচ্ছে, তো আমরা কেন 7 বছরের রিলেশন ভাঙবো? রাঙাদাকে যারা ঠকিয়েছে তাদের সাথে দাঁত কেলিয়ে মিশতে পারবো না রুকু। আমি আবার শুভদাকে কবে ঠকালাম? বাচ্চাদের মতন কথা বলো না রুকু। তুমি কেন হবে? তোমার পরিবার। শোনো, বর্দি আমার মাসতুতো দিদি, আর শুভদা তোমার পিসির ছেলে। আমি তোমার মতন মানুষ হইনি রুকু। রাঙাদা আমার নিজের দাদা। রাঙাবদির যদি কিছু ছিল তাহলে বিয়ে করতে গেল কেন? আমার মনে হয় কেউ পুরোটা জানি না, শুধু শুধু বর্দি নামে দোষ দেওয়াটা ভুল হচ্ছে। দেখলে তো, নিজের দিদির নামে কিছু বলতেই কেমন জ্বলে উঠলে। হেসে ফেলল রূপসা, তারপর বলল, জানো তো তোমার দোষটা কি? তুমি শুধু নিজেরটা ভাবো, নিজের পরিবার, নিজের সম্মান। সম্পর্কগুলোকে সম্মান দিতে শেখো। তোমার ফ্যামিলির কাছে আমি সম্পর্ক শিখব না রুকু। কিছু শেখার জন্য একটা যোগ্যতা, সেটা আপনার নেই হিরেশ সেন। আর আমাকে রুকু বলে ডাকবেন না। বাইরের কোনো লোক আমাকে ওই নামে ডাকুক, আমি চাই না। আজ আমি উঠি। আশা করি আপনার সাথে আর কোনো দিন দেখা হবে না। বাইরের তুমুল বৃষ্টি মাথায় নিয়ে রূপসা বেরিয়ে গেল। হিরেশের সম্বিত ফিরল বেশ কিছুক্ষণ পর। গড়িয়াহাট থেকে শাটেল ধরে কামালগাজি। বৃষ্টি পড়ছে, কিন্তু জলের স্বাদ নোনতা। ঘুমটা ভাঙল হিরেশের। ট্রেনটা দাঁড়িয়ে আছে কোনো স্টেশনে। ঘড়িতে রাত 1টা, মানে মোগল সারাই হবে। গলাটা শুকিয়ে গেছে আর চোখটা ভিজে। মাথার ধারে রাখা জলটা অনেকটা খেলো হিরেশ। রূপসা ঘুমিয়ে আছে। সত্যি সেদিন বড্ড অপমান করেছিল তাকে না জেনেই। পরে শুনেছিল রাঙাদা আর রাঙাবৌদির ডিভোর্সটা মিউচুয়াল ছিল। শুধু 2টো পরিবারের জন্য তারা দুজনে ওসব নাটক করেছিল। কারণটা জানার কোনো আগ্রহ হয়নি তার। রাঙাদা কোনোদিন তাকে এসব বলেনি। তবে রাঙাবৌদি ব্রেকআপের পর ফোন করেছিল বটে। রূপসার কাছে ফিরে যাবার পৌনপণিক ইচ্ছাটাও সায় দেয়নি তার মন। এক সময়ের আমোদে ছেলেটা আস্তে আস্তে নিজেকে নিজেই গুটিয়ে নিল।
বিয়ে না করার কঠিন প্রতিজ্ঞা করেছিল নিজের কাছে। সকালে ঘুম ভাঙল, ছেলেটি ডাকে উল্টো দিকে রূপসার সিটটা খালি। স্যার, আপনার ননভেজ ব্রেকফাস্ট। ম্যাডাম, উনি কানপুরের পর বার্থ চেঞ্জ করে নেন। আচ্ছা। খানিকক্ষণ চুপ করে গেল হিরেশ। ফ্রেশ হয়ে ল্যাপটপ খুলে 110টা আনরিড মেল আর ফোন কল চলল অনেকক্ষণ। একা থাকতে থাকতে সে বুঝে গেছে মনকে একা থাকতে দিলেই তোমায় সে শেষ করে দেবে, তাই তাকে কাজে ডুবিয়ে রাখো। স্যার, দিল্লি আসছে। চটপট রেডি হয়ে নিল। স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে সে খুঁজতে লাগলো রূপসাকে শেষবারের মতন। আর এক ঝলকে দেখে নেবে তার জীবন সঙ্গীকে। ওই তো খুঁজে পাওয়া গেছে রুকুকে, কিন্তু তার সঙ্গে ওটা কে? আরে রাঙা বৌদি না? দুজনের সামনে হাঁটছে, পেছনে একটু তফাতে ভিড়ের মধ্যে হিরেশ। থমকে দাঁড়ালো রূপসা। রূপা না থেমে এগিয়ে গেল। হিরেশের সামনে দাঁড়িয়ে রূপসা বলল, তুমি আজও কিছুই বোঝো না। তারপর রূপসা মিশে গেল মানুষের স্রোতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।